শতাব্দী প্রাচীন এক শয়তান তার আদম্য রক্ততৃষ্ণা বুকে নিয়ে শুয়ে আছে হিম শীতল কবরে। কি তার রহস্য, তার উত্তর পাবেন আজ এই গল্পে। নমস্কার, আজ আপনাদের শোনাব ব্রাম স্টোকারের লেখা ভয়াল উপন্যাস ড্রাকুলার প্রথম ভাগ। বিশ্ব সাহিত্যের আকাশের বুকে ব্রাম স্টোকার এক উজ্জ্বল জ্যোতিষ্ক। তাঁর জন্ম হয় 8ই নভেম্বর 1847 সালে। ডার্ক রোম্যান্সের ওপর লেখা তার বইগুলি দুর্দান্ত জনপ্রিয় হয়। তাকে আমরা হারাই 20 এপ্রিল 1912 সালে। গল্পে যাওয়ার আগে আমাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে গল্পটি হেডফোন ব্যবহার করে পুরোটা শুনবেন। আর যদি আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। কমেন্ট করে জানাতে পারেন এই ভিন্ন স্বাদের ভয়ের গল্পটি আপনাদের কেমন লাগলো, বা এরকম গল্প আপনারা আরও শুনতে চান কিনা। গল্পের প্রধান চরিত্রে হেলডেলব্রুক, কথক ও ড্রাকুলা। গল্প পাঠে আমি শুভজিৎ। শুরু হচ্ছে ব্রাম স্টোকারের কাহিনী অবলম্বনে ড্রাকুলার প্রথম ভাগ। আমাদের যাত্রা যখন শুরু হলো তখন মিউনিকের আকাশে সূর্য উজ্জ্বল হয়ে জ্বলছে। আসন্ন গ্রীষ্মের খুশিতে বাতাস তখন ভরপুর। রওনা হতে যাব এমন সময় যে হোটেলে আমি ছিলাম তার পরিচালক হেলডেলব্রুক গাড়ির কাছে এসে শুভ যাত্রা কামনা করলেন। তারপর জুড়ি গাড়ির দরজার হাতলে হাত রেখে কচুয়ানকে অতি সন্তর্পণে বললেন, মনে থাকে যেন রাত হওয়ার আগেই তোমাকে ফিরে আসতে হবে। আজ আকাশ ঝকঝকে হলেও উত্তরে বাতাসে কেমন একটা কাঁপুনি দিচ্ছে, হয়তো হঠাৎ করে ঝড় উঠবে। অবশ্য আমি ভালো করে জানি তুমি দেরি করবে না। তারপর এক ঝলক আমাকে দেখে নিয়ে উনি একটু হেসে তার সঙ্গে যোগ করলেন, কারণ তুমি তো জানো আজকের রাতটা কিসের রাত। জার্মান ভাষায় জোরালো স্বরে উত্তর দিল জোহান, হ্যাঁ স্যার জানি। এবং টুপিটা ঠিক করে নিয়ে সে ছুটিয়ে দিল তার জুড়ি গাড়ি। শহরের বাইরে এসেই ওকে থামতে ইশারা করে আমি বললাম, জোহান বলো দেখি আজ কিসের রাত। বুকে ক্রুশচিহ্ন এঁকে সংক্ষিপ্ত জবাব দিল, আজকে ভেলপার্কিসের রাত। তারপর জার্মানি সিলভারের তৈরি বিশাল একটা সেকেলে ঘড়িতে সময় দেখে নিয়ে ও আবার সজোরে গাড়িটা ছুটিয়ে দিল, যেন নষ্ট হয়ে যাওয়া সময়টুকু সে তাড়াতাড়ি পূরণ করতে চায়। থেকে থেকে ঘোড়াগুলো মাথা ঝাঁকিয়ে সন্দেহজনকভাবে বাতাসের গন্ধ শুকতে লাগলো, আর আমি ভয়ে ভয়ে চারপাশ দেখতে লাগলাম। রাস্তাটা বেশ ভালোই নির্জন, কারণ আমরা তখন ছুটে চলেছি ঝোড়ো হাওয়ায় ধু ধু হয়ে যাওয়া একটা উঁচু মালভূমির ওপর দিয়ে। যেতে যেতে হঠাৎই একটা রাস্তা আমার নজরে পড়ল। দেখে মনে হলো সচরাচর সেটা বোধহয় ব্যবহার হয় না। একটা ছোট আঁকা বাঁকা উপত্যকার বুক চিরে রাস্তাটা এগিয়ে গিয়েছে গভীর থেকে গভীরে, কিন্তু তার আকর্ষণ এত তীব্র যে জোহানকে বিরক্ত করার ঝুঁকি নিয়েও ওকে আবার ডেকে বললাম, ওই রাস্তাটা ধরে আমার যেতে ভীষণ ইচ্ছে করছে। এবারেও হাজার রকম অজুহাত দেখাতে লাগলো। কথা বলতে বলতে ঘন ঘন ক্রুশ আঁকতে লাগলো বুকের ওপর। এতে আমার কৌতূহল আরও বেড়ে গেল। সুতরাং ওকে নানা রকম প্রশ্ন শুরু করলাম আমি। ও আত্মরক্ষার কায়দায় উত্তর দিতে লাগলো এবং প্রতিবাদ জানাতে বারবার ঘড়ি দেখতে শুরু করলো। অবশেষে আমি বললাম, শোনো জোহান, আমি ওই রাস্তা দিয়েই যাব। তোমার ইচ্ছে না থাকলে আমি তোমাকে আসতে জোর করব না, তবে শুধু এটুকু বলো তুমি কেন যেতে চাও না। আমার কথা শুনে উত্তরে ও লাফিয়ে নেমে পড়লো নিজের ঘেরা জায়গা ছেড়ে। তারপর অদ্ভুতভাবে যেন কোনো একটা শঙ্কায়, কোনো একটা কারণে কাকতি মিনতি করতে লাগলো, যেন আমি কখনোই ওই রাস্তায় না যাই সেই জন্য। যদিও জার্মান কথার মধ্যে ওর বক্তব্যের মানে বোঝার মতন যথেষ্ট ইংরেজি শব্দের মিশেল ছিল। মনে হলো
সবসময় ও যেন কিছু একটা বলতে গিয়েও বারবার থমকে যাচ্ছে। সম্ভবতই বোধহয় ও ভয় পেয়েছে, কিন্তু প্রত্যেকবারই ও বুকে ক্রুশ চিহ্ন এঁকে শুধু বলছে, ভেলপার্কিসের রাত। আমি ওর সঙ্গে তর্কে নামতে চাইলাম, কিন্তু কারোর মাতৃভাষা না জানা থাকলে তার সঙ্গে তর্ক করার চেষ্টাই বৃথা। ফলে আমিও গাড়ি থেকে নেমে পড়লাম। এবারে হঠাৎই ঘোড়াগুলো চঞ্চল হয়ে উঠল, বারবার শুকতে লাগলো বাতাসের গন্ধ। এতে ওর মুখ আরো ফ্যাকাশে হয়ে গেল এবং ভয়ার্ত চোখে চারপাশটা দেখে নিয়ে হঠাৎই ও লাগাম ধরে ঘোড়াগুলোকে প্রায় ফুট বেশেক এগিয়ে নিয়ে গেল। আমিও ওকে অনুসরণ করে জানতে চাইলাম ও এরকমটা কেন করছে। উত্তরে ও আবার বুকে ক্রুশ রাখল এবং কাছেই একটা ক্রুশের দিকে ইশারা করে প্রথমে জার্মান ভাষায়, পরে ইংরেজিতে বলল, এখানে যে শুয়ে আছে সে নিজেই নিজেকে মেরে ফেলেছে। কেউ আত্মহত্যা করলে তাকে চৌরাস্তার মোড়ে কবর দেওয়ার প্রাচীন রীতির কথা তখন আমার মনে পড়ল। ও এবারে বুঝলাম ওর ভয় পাওয়ার কারণ। ও তাহলে এই জন্যেই ভয় পাচ্ছে। দুজনে যখন আমরা কথা বলছি তখন হঠাৎই শুনতে পেলাম চিৎকার ও গর্জনের মাঝামাঝি এক অদ্ভুত শব্দ, যেন কঠিন জমাট কষ্ট নিয়ে কেউ খানিকটা দূর থেকে ঘুমাচ্ছে। শব্দটা আসছে বহু দূর থেকে, কিন্তু ঘোড়াগুলো ভীষণ অস্থির হয়ে পড়ল। ওদের শান্ত করতে জোহানের বেশ খানিকটা সময় লাগলো। ফ্যাকাশে মুখেও বলল, মনে হয় নেকড়ের গর্জন। অথচ এই সময় এদিকে কোনো নেকড়ে থাকে না, থাকবার কথাও না। এই কথা বলে ঘোড়াগুলোকে শান্ত করার চেষ্টায় ও যখন আদর করছে, আকাশে শুরু হলো কালো মেঘের চঞ্চল আনাগোনা। হঠাৎই সূর্যের আলো একেবারে মুছে গেল। এক ঝলক ঠান্ডা হাওয়া যেন আমাদের গা ঘেঁষে ছুটে গেল পলকে। এই হাওয়ার ঝলক অনেকটা যেন একটা বিপদ সংকেতের মতো, কারণ তার একটু পরেই সূর্য আবার দেখা দিল উজ্জ্বল হয়ে। হাতের আড়াল করে দিগন্তে চোখ রাখল জোহান। তারপরে সে কাঁপা কাঁপা গলায় বলল, তুষার ঝড় আসতে আর বোধহয় বেশিক্ষণ দেরি নেই। তারপর ও আবার তাকালো নিজের ঘড়ির দিকে এবং সঙ্গে সঙ্গে শক্ত হাতে লাগামটা টেনে ধরে আবার উঠে বসলো গাড়ির ঘেরা জায়গায়। আমার মনের মধ্যে তখন জেগে উঠেছে কেমন জানি একটা জেদি ভাব। আমি গাড়িতে তাই না উঠে বললাম, আচ্ছা, এই রাস্তাটা যেদিকে গেছে সেখানটা সম্পর্কে কিছু বলো দেখি। এবারে জোহান ভয়ার্ত চোখে আমার দিকে তাকালো, তারপরে নিজের বুকের ওপর ক্রুশ চিহ্ন এঁকে বিড়বিড় করে প্রার্থনা করলো। তারপর উত্তর দিল, ওখানে যাবেন না, ওখানে গেলে কেউ আর ফিরে আসে না, ওখানে সাক্ষাৎ শয়তান শুয়ে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোন জায়গাটা? আমার প্রশ্নের উত্তরে সে শুধু একটা আঙুল তুলে একটা দিক দেখিয়ে দিল, ওই দিকে, ওই গ্রামের কাছে। কতশো বছর কেটে গেছে, কেউ ওখানে থাকে না, কেউ যায় না। ওর কথা শুনে আমার কৌতূহল আরো বেড়ে উঠল। এবারে আমি ওকে আবার প্রশ্ন করলাম, কিন্তু তুমি যে এক্ষুনি বললে ওখানে একটা গ্রাম আছে। উত্তরে জোহান কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, এক সময় ছিল, এখন কিচ্ছু নেই, এখন শুধু ওখানে মৃত্যু বাস করে, মৃত্যু মৃত্যু। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জোহান জার্মান আর ইংরেজি ভাষা মিশিয়ে একটা লম্বা গল্প প্রায় ফেঁদে ফেলল। ফলে ওর কথা আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু এটুকু আঁচ করলাম যে বহু শতাব্দী আগে ওখানে অনেক মানুষ মারা গেছে এবং সেখানেই তাদের কবর দেওয়া হয়েছে, এবং তারপর থেকে সেই জায়গাটা নাকি অভিশপ্ত, সেখানে কেউ গিয়ে আজ অব্দি আর ফিরে আসেনি। ভয়ার্ত গলায় জোহান বলতে লাগলো, ওই গ্রামের মৃত স্ত্রী পুরুষেরা সকলেই তরতাজা হয়ে বেঁচে আছে, তাদের ঠোঁট আজ রক্তে লাল টুকটুকে। তখন সেখানে যে কজন জীবিত ছিল তারা সকলে নিজের প্রাণ বাঁচাতে তাড়াহুড়ো করে পালিয়ে যায় অন্যান্য জায়গায়, যেখানে জীবিত মানুষেরা বাস করে, আর মৃত যেখানে শুধুই মৃত, অন্য আর কিছু নয়। শেষ কথা কটা বলবার সময় ওর গলাটা একটু কেঁপে উঠল। বুঝলাম ও ভয় পেয়েছে। ওর মুখটা কেমন জানি ফ্যাকাশে সাদা দেখাচ্ছে, দরদর করে ঘামছে, কাঁপতে কাঁপতে ভয়ার্ত চোখে চারপাশে কি যেন দেখছে, যেন ভয়ঙ্কর কিছু একটা এক্ষুনি আবির্ভূত হবে ওর চোখের সামনে। অবশেষে হতাশ যন্ত্রণায় ও চিৎকার করে বলে উঠল, আজ যে ভ্যালপার্কিসের রাত, এবং গাড়ির দিকে ইশারা করে আমাকে উঠে বসতে বলল। আমার তরুণ রক্ত এতে যেন জেগে উঠল। এক পা পিছিয়ে গিয়ে বললাম, তুমি ভয় পেয়েছো জোহান, ভয় পেয়েছো, তুমি বরঞ্চ বাড়ি যাও, আমি একাই ফিরব।
তারপরে একটু কৌতুক ভরে হাসি মুখেই বললাম, ভেলপার্গিসের রাতের জন্য ইংরেজদের মধ্যে কোনো মাথা ব্যথা নেই। হতাশাকে ভঙ্গি করে জোহান ঘোড়ার গাড়ির মুখ ঘুরিয়ে নিল মিউনিখের দিকে। আমি এক দৃষ্টি তাকিয়ে থাকলাম ওর যাওয়ার পথের দিকে। তারপর হালকা মনে সরু রাস্তাটা ধরে রওনা হলাম জোহানের নাপসন্দ উপত্যকার গভীরে। কিন্তু ওর আপত্তির বিন্দুমাত্র কারণও আমার নজরে পড়ল না। মনে হয় সময় অথবা দূরত্বের চিন্তা না করে আমি ঘন্টা দুয়েক উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেরিয়েছি সেই উপত্যকার মধ্যে। কিন্তু আশ্চর্যের বিষয়, একটাও মানুষ কিংবা একটাও বাড়ি এই মুহূর্তে আমার চোখে পড়ছে না। জায়গাটা সম্পর্কে বলতে গেলে বলতে হয় ওটা জনমানববিহীন, একেবারে নির্জন। বিশ্রামের আশায় একটু বসলাম, তারপর তাকিয়ে দেখলাম চারপাশে। এবারে হঠাৎ আমার খেয়াল হলো, পথ চলা শুরু করবার সময় যেরকম ঠান্ডা ছিল, এখন যেন সেটা তার চেয়েও অনেক বেশি। দীর্ঘশ্বাসের মতন এক অদ্ভুত শব্দ যেন আমাকে ঘিরে রয়েছে। তার সঙ্গে কখনো কখনো অনেক ওপর থেকে ভেসে আসছে চাপা নেকড়ের গর্জন। উপরে তাকিয়ে নজরে পড়ল আকাশের দিকে। আকাশে তখন বিশাল ঘন কালো মেঘের দল উত্তর থেকে দক্ষিণের দিকে অস্থির গতিতে ভেসে চলেছে। বাতাসে আসন্ন ঝড়ের ইঙ্গিত। আমার কেমন যেন শীত শীত করতে লাগলো। ভাবলাম, এতক্ষণ হেঁটে আসার পরিশ্রমের পর এখন চুপচাপ বসে রয়েছি তো, তাই হয়তো শীত করছে। সুতরাং আবার পথ চলা শুরু করলাম। সময়ের দিকে কোনো খেয়াল না রেখেই আমি পথ চলেছি। ফলে যখন ঘন হয়ে আসা গোধূলির আলো চারদিকে জাঁকিয়ে বসলো, তখনই আমার দুশ্চিন্তাটা প্রথম শুরু হলো। এবারে কি করে আমি পথ চিনে বাড়ি যাব? দিনের উজ্জ্বল আলো এখন তো মিলিয়ে গিয়েছে। বাতাসে কনকনে ঠান্ডা। অনেক ওপর থেকে ভেসে যাওয়া মেঘের মিছিল যেন দলে অনেক ভারী হয়েছে। আর সেই সঙ্গে শোনা যাচ্ছে বহু দূর থেকে কিছু জানি একটা ছুটে আসার শব্দ। আর সেটা ভেদ করে কিছুক্ষণ পরেই ভেসে আসছে এক রহস্যময় চিৎকার। হ্যাঁ, এটা কি তো আমার কোচোয়ান নেকড়ে চিৎকার বলেছিল। তাকিয়েই আছি, হঠাৎ বাতাসে এক ঠান্ডা কাঁপুনি খেলে গেল এবং শুরু হলো তুষারপাত। পেরিয়ে আসা মাইলের পর মাইল গাছপালাহীন নির্জন পথের কথা আমার মনে পড়ল। সুতরাং আশ্রয়ের খোঁজে আমি দ্রুত পায়ে সামনের জঙ্গলের দিকে রওনা হলাম। আকাশ ক্রমে আরও কালো হয়ে উঠল। বরফ পড়তে লাগলো আরও ঘন হয়ে, আরও জোরে জোরে। অবশেষে এক সময় আমার সামনের চারপাশের মাটি এক চকচকে সাদা গালিচা হয়ে উঠল। গালিচার শেষ প্রান্ত মিলিয়ে গিয়েছে দূরের অস্পষ্ট কুয়াশার বুকের মধ্যে। এবারে ক্রমেই বাতাসের গতি বাড়তে লাগলো, বেড়ে উঠল ঝোড়ো হাওয়া। তখন আমি একরকম বাধ্য হয়ে বাতাস ঠেলে ছুটতে শুরু করলাম অজানা দিকের উদ্দেশ্যে। ক্ষণে ক্ষণেই আকাশকে চিরে চিরে বিচ্ছিন্ন করে দিচ্ছে জ্বলন্ত বিদ্যুৎ। আর সেই বিদ্যুতের নীলচে আলোয় নজরে পড়ল আমার ঠিক সামনেই ঘন তুষারে ঢাকা ইউসাইপ্রাস গাছের একটা জটলা। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম সেই গাছপালার আশ্রয়ে। সেই অপেক্ষাকৃত নিঝুম জায়গায় দাঁড়িয়ে শুনতে পেলাম অনেক অনেক উঁচুতে ছুটে যাওয়া বাতাসের শনশন শব্দ। দেখতে দেখতে ঝোড়ো অন্ধকার মিশে গেল রাতের অন্ধকারে। ক্রমে ক্রমে মনে হলো ঝড়টা জানি এবার শান্ত হয়ে আসছে। এর মধ্যে মধ্যে শুধু শোনা যাচ্ছে এলোমেলো দুরন্ত হাওয়ার ঝটকা। আর সেই মুহূর্তে নেকড়ের অপার্থিব চিৎকার আমার চারদিকে যেন হাজারো প্রতিধ্বনি তুলল। কখনো কখনো আকাশের বুকে অলসভাবে ভেসে যাওয়া ঘন কালো মেঘের ফাঁক দিয়ে আমার চোখে মুখে এসে পড়ছে বিক্ষিপ্ত চাঁদের আলো। সেই হলদেটে মরা চাঁদের আলোয় দেখলাম আমি সাইপ্রাস ও ইউক্রেন গাছের একটা ঘন জঙ্গলের কিনারায় এসে দাঁড়িয়েছি। তুষারপাত এতক্ষণে থেমে যাওয়ায় এবারে আমি আশ্রয় ছেড়ে বেরিয়ে পড়লাম এবং চারপাশের জায়গাটাকে খুঁটিয়ে দেখতে শুরু করলাম। আমি মনে হলো যেসব প্রাচীন ধ্বংসাবশেষ আমার চোখে পড়ছে তার মধ্যে একটা বাড়ি জীর্ণ হলেও এখনো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে হয়তো আমি কিছুক্ষণের জন্য আশ্রয় পেলেও পেতে পারি। ঝোপঝাড়ের কিনারা ঘুরে এগিয়ে যেতেই আবিষ্কার করলাম একটা নিচু দেওয়াল বাড়িটাকে ঘিরে রয়েছে এবং সেই দেওয়াল অনুসরণ করে কিছুক্ষণের মধ্যেই ভেতরে ঢোকার সরু পথটা খুঁজে পেলাম। একটু ভালো করে নজর করতে যেতেই আকাশে ভেসে যাওয়া মেঘের দল চাঁদকে হঠাৎ আড়াল করল। কিন্তু সামনেই আশ্রয়ের হাতছানি। অথেব আমি অন্ধের মতোই হাতড়ে হাতড়ে এগিয়ে চললাম।
হঠাৎ এক নিস্তব্ধতার মুখোমুখি হয়ে আমি থমকে দাঁড়ালাম। ঝড় তো থেমে গেছে এবং সম্ভবত নিঃশব্দ স্তব্ধ প্রকৃতির প্রতি সহানুভূতির বশেই আমার হৃৎপিণ্ড যেন তার স্পন্দন বন্ধ করে রেখেছে। কিন্তু সে এক মুহূর্তের জন্যে, কারণ হঠাৎই মেঘের বুক চিরে এসে আবার মাটিতে পড়ল চাঁদের আলো। আমাকে জানিয়ে দিয়ে গেল যে আমি এখন দাঁড়িয়ে আছি একটা কবরখানার মাঝখানে। আমার সামনে যে চৌকো স্তূপটা রয়েছে সেটা বিশাল এক সমাধি প্রস্তর। ওটার উপরে ও চারপাশে ছড়িয়ে থাকা তুষারের মতোই শ্বেত শুভ্রতার রং। চাঁদের আলোর হাত ধরেই ভেসে এলো ঝড়ের এক ভয়ঙ্কর দীর্ঘশ্বাস এবং অসংখ্য কুকুর অথবা নেকড়ের মতন চাপা একটা গর্জন করে সে যেন পুরো এলাকাটাকে তোলপাড় করতে শুরু করলো। কেমন এক অদ্ভুত আকর্ষণে আমি এগিয়ে যেতে লাগলাম সেই মার্বেল পাথরের তৈরি সমাধিটার দিকে। আমার যে দেখতেই হবে ওটা কার এবং কেনই বা এরকম একটা জায়গায় ওইভাবে একটা জিনিস একা একা দাঁড়িয়ে রয়েছে। ওটার চারপাশটা একবার ভালো করে ঘুরে দেখে অবশেষে ডরিস দেশীয় দরজার ঠিক ওপরে জার্মান ভাষায় লেখা কতগুলো কথা আমার চোখে পড়ল। কথাগুলো খানিকটা এইরকম: স্টাইরিয়াস গ্রাৎসের কাউন্টেন্স ডলিঙ্গেন পার্থিত মৃত্যুকে পেয়েছেন 1801 সাল। সমাধি প্রস্তরের ঠিক ওপরে নিরেট পাথরে যেন পুঁতে দেওয়া হয়েছে এক বিশাল লোহার গজাল কিংবা শুল। ওটার পিছনের দিকে যেতেই নজরে পড়ল বড় বড় রু সরফে খোদাই করা রয়েছে, মৃতেরা দ্রুত চলে। পুরো ব্যাপারটায় এমন একটা অপার্থিব গা ছমছমে আমেজ ছিল যে আমার মাথাটা কেমন জানি ঝিমঝিম করতে লাগলো, যেন তখনই আমি অজ্ঞান হয়ে যাব। এই প্রথম মনে হলো যে জোহানের উপদেশগুলো শুনলেই বোধহয় ভালো ছিল। এবারে হঠাৎই একটা চিন্তা আমার মাথায় খেলে গেল। এই রহস্যময় পরিস্থিতিতে আকস্মিক আঘাতের মতোই যেটা ঝলসে উঠল মনের মধ্যে, সেটা হলো আজকের রাত ভেলপার্গিসের রাত। ভালপার্গিসের রাত। লক্ষ লক্ষ লোকের বিশ্বাস অনুযায়ী যে রাতে শয়তান যত্রতত্র ঘুরে বেড়ায়, সমস্ত কবর খুলে যায়, মৃতেরা বাইরে বেরিয়ে আসে, বাইরে চলে ফিরে বেড়ায়। যে রাতে জল স্থল অন্তরিক্ষের সমস্ত অশুভ জিনিস আনন্দ উৎসবে মেতে ওঠে। আমার সমস্ত দর্শন, শেখা সমস্ত ধর্ম, সমস্ত সাহস এক জায়গায় জড়ো করলাম, যেন অন্ধ আতঙ্কে ভেঙে না পড়ি। এবার এক প্রচণ্ড ঘূর্ণিঝড় ফুঁসে উঠে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। মাটি এমনভাবে কাঁপতে লাগলো যেন হাজার হাজার ঘোড়া তুত্তার করে তার উপর দিয়ে ছুটে চলেছে। এইবার তুষার নয়, বিরাট আকারের সব শিলাপিণ্ড দুরন্ত গতিতে ছুটে চলল এবং তার আঘাতে গাছের ডালপালা সব খসে পড়তে লাগলো মাটিতে। ফলে আমি ব্যস্ত পায়ে রওনা হলাম আশ্রয় দিতে পারে এমন এক এবং একমাত্র জায়গা লক্ষ্য করে, সমাধি প্রস্তরের গভীর ভারী দরজাটার দিকে। বিশাল ব্রোঞ্জের দরজার গায়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে মুষলধারে শিলাবৃষ্টির হাত থেকে আমি খানিকটা রেহাই পেলাম। কিন্তু দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়াতেই ওটা সামান্য নড়ে উঠল এবং ওর ভেতরের দিকটা গেল খুলে। আমার তখন মনে হলো এই নিষ্ঠুর ঝড়ের মুখে কোনো সমাধির আশ্রয়েও অনেক বেশি সুখের। কিন্তু যেই আমি ভেতরে ঢুকতে যাব, ঠিক তখনই অসংখ্য রেখায় আঁকাবাঁকা বিদ্যুৎ ঝলসে উঠে সারা আকাশে আলো রোশনাই জ্বালিয়ে দিল। আর ঠিক সেই মুহূর্তে সমাধির অন্ধকারে চোখ ফিরিয়ে স্পষ্ট দেখলাম একটা সবধারে ঘুমিয়ে আছে ভারী কাল ও টুকটুকে লাল ঠোঁটের এক সুন্দরী মহিলা। আমি যেমন বেঁচে আছি এই দৃশ্য তেমনই সত্যি। বজ্রপাতের শব্দটা আকাশে ভেঙে পড়তেই যেন এক দানবের হাত আমাকে চেপে ধরে বাইরের বিক্ষুব্ধ ঝড়ের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। সমস্ত ঘটনাটাই এত আকস্মিকভাবে ঘটল যে মানসিক ও শারীরিক আঘাত পুরোপুরি বুঝে ওঠার আগেই টের পেলাম অসংখ্য শিলাপিণ্ড এক তোড়ে আছড়ে পড়ছে আমার উপরে। একই সঙ্গে এক অদ্ভুত আচ্ছন্ন করা অনুভূতি যেন আমাকে বলে দিল আমি একা নই। এবার চোখ ফেরালাম সমাধির দিকে। সেই মুহূর্তেই দেখা গেল চমক ধাঁধানো এক আলোর ঝলকানি। সেটা আঘাত করলো সমাধির ওপরে গাঁথা লোহার শুলের ওপর। তারপরে প্রচণ্ড বিস্ফোরণে মার্বেল পাথর চুরমার করে প্রচণ্ড আগুনের তাণ্ডব ধরিয়ে দিয়ে যেন সরাসরি ঢুকে গেল মাটির মধ্যে।
এক যন্ত্রণাময় মুহূর্তে হঠাৎ যেন উঠে দাঁড়ালো সেই মহিলা। আগুনের শিখা তাকে জড়িয়ে লক লক করে চলছে এবং তার মৃত্যু যন্ত্রণার আর্ত চিৎকারটা বজ্রপাতের শব্দে যেন চাপা পড়ে গেল। শেষে যা শুনতে পেলাম তা হলো এই সব ভয়ঙ্কর শব্দরোলের মিশ্রণে জন্ম নেয়া কোনো এক বিচিত্র শব্দ। কারণ ততক্ষণে এই দৈত্যের হাত আবার আমাকে বজ্র মুষ্টিতে আঁকড়ে ধরে টেনে নিয়ে চলেছে কোনো অজানার উদ্দেশ্যে। শেষ যে দৃশ্য মনে আছে তা খুবই অস্পষ্ট। অনেকটা সাদা এক চলমান স্তূপ, যেন চারপাশে সমস্ত সমাধি তাদের আচ্ছাদিত মৃতদেহের প্রেতাত্মাগুলোকে একযোগে পাঠিয়ে দিয়েছে আমাকে ধরার জন্য, এবং তারা দুরন্ত শিলাবৃষ্টির সাদা ধোঁয়াশা ভেদ করে আমাকে ক্রমশ ঘিরে ধরছে। ধীরে ধীরে অস্পষ্টভাবে চেতনা ফিরে আসতে লাগলো আমার। তারপর এক গভীর ক্লান্তির অনুভূতি টের পেলাম। কয়েক মুহূর্তের জন্য আমি যেন কিছুই মনে করতে পারলাম না। তারপর আস্তে আস্তে আমার চেতনা ফিরতে লাগলো। আমার পা দুটো যেন অসহ্য অস্থির যন্ত্রণা, কিন্তু তা সত্ত্বেও আমি ওদের এক চুল নড়াতে পারছি না। পা দুটো যেন অসাড় হয়ে আছে। আমার ঘাড়ে একটা কেমন বরফ শীতল স্পর্শ, আর মেরুদণ্ড কান সব যেন আমার পায়ের মতোই মৃত, অথচ তীব্র যন্ত্রণায় অস্থির। কিন্তু আমার বুকের উপর একটা অদ্ভুত উষ্ণ স্পর্শ, একটা অদ্ভুত তৃপ্তির স্বাদ যেন এনে দিচ্ছে আমায়। এই যেন এক দুঃস্বপ্ন, সঠিক বলতে গেলে এক বাস্তব দুঃস্বপ্ন। কারণ আমার শ্বাস প্রশ্বাস সব কষ্টকর হয়ে উঠছে। একটা অগাধ স্তব্ধতা আমাকে ঘিরে ধরল, যেন সারাটা পৃথিবী ঘুমে অচেতন কিংবা মৃত। শুধু থেকে থেকে শোনা যাচ্ছে আমার খুব কাছে দাঁড়িয়ে থাকা কোনো জন্তুর চাপা হাঁপানির শব্দ। তারপরে গলায় টের পেলাম একটা উষ্ণ কিন্তু কর্কশ স্পর্শ। তারপর ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হলাম আমি। আমার হৃৎপিণ্ড যেন বরফে জমে গেল, রক্তর জোয়ার ছুটে গেল মস্তিষ্কে শিরায় শিরায়। একটা বিশাল জন্তু আমার শরীরের ওপর বসে আমার গলা চাটছে। চোখের ঝিলিমিলির ফাঁক দিয়ে দেখলাম আমার মুখের সামনেই এক প্রকাণ্ড নেকড়ের দুটো জ্বলন্ত চোখ, হাঁ করা লাল মুখে ধারালো সাদা দাঁতগুলো ঝকঝক করছে। আর ওটার গরম ঝাঁঝালো নিঃশ্বাস আমি স্পষ্ট অনুভব করতে পারছি। আরও কিছু সময়ের জন্য আমার স্মৃতিশক্তি অচল হলো। তারপর শুনতে পেলাম একটা চাপা গর্জন, পরক্ষণেই একটা চিৎকার, একবার দুবার বারবার। তারপর যেন বহু দূর থেকে ভেসে আসা সমবেত কণ্ঠ শুনতে পেলাম। অতি সাবধানে মাথা তুলে লক্ষ্য করলাম শব্দের উৎসস্থলটা। সমাধি ক্ষেত্রের উঁচু মিনারটা আমার দৃষ্টি আড়াল করল। নেকড়েটা তখনও অদ্ভুতভাবে চিৎকার করছে এবং একটা লাল আভা সাইপ্রাস কুঞ্জে চলে ফিরে বেড়াতে লাগলো, যেন শব্দটাকে অনুসরণ করছে। কণ্ঠস্বরগুলো আরো কাছে আসতেই এবারে নেকড়েটার গর্জন আরো দ্রুত হলো, আরো জোরালো হয়ে উঠল। সাড়া দিতে বা নড়াচড়া করতে আমি তখন ভয় পেলাম। তারপর ঘিরে থাকা গাছের আড়াল থেকে শুনতে পেলাম একদল ঘোড়া সাওয়ার ঘোড়া ছুটিয়ে এদিকেই আসছে, তাদের হাতে জ্বলন্ত টর্চ। নেকড়েটা আমার বুক ছেদে উঠে পড়ল, রওনা হলো সমাধিস্থলের দিকে। একজন সৈনিক ঘোড়সওয়ার দেখলাম বন্দুক তাক করে তুলেছে সে নেকড়ের দিকে। অন্য একজন তার কোনো এক তলায় ঠেলা মারল। গুলিটা শীষ দিয়ে আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। সে নিশ্চয়ই আমাকে নেকড়ে ভেবে ভুল করেছিল, তাই অপরজন তাকে সাবধান করলে। চুপি সারে পালিয়ে যাওয়া জন্তুটাকে আর একজন দেখতে পেল এবং একসঙ্গে শোনা গেল গুলির শব্দ। তারপর দু চার কদমে ঘোড়সওয়ারের দল কাছে এসে পড়ল। তখন কেউ এলো আমার কাছে, আর কেউ গেল বরফে সাজানো সাইপ্রাস গাছের ভিড়ে অদৃশ্য হয়ে যাওয়া নেকড়েটাকে অনুসরণ করতে। ওরা কাছে আসতেই আমি নড়াচড়া করতে চেষ্টা করলাম, কিন্তু শক্তি খুঁজে পেলাম না। অথচ আমার চারপাশে যা যা হচ্ছে তার সবই আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। দু তিনজন সৈনিক ঘোড়া থেকে লাফিয়ে নেমে পড়ল, তারপর হাঁটু গেড়ে বসে পড়ল আমার পাশে। ওরা নিজেদের মধ্যে কি জানি বলা বলি করলো। তারপর একজন আমার মাথাটা তুলে ধরল, আমার বুকে হাত রাখল। তারপর আরেকজনের দিকে তাকিয়ে বলল, কর্নেল, ভালো খবর, এ তো দেখছি বেঁচে আছে। সে চিৎকার করে কথাটা বলল। তৎক্ষণাৎ কিছুটা ব্র্যান্ডি আমার গলায় ঢেলে দেওয়া হলো। শরীরে যেন এবার একটু শক্তি ফিরে এলো। এবার চোখ পুরোপুরি মিলতে পারলাম।
তাকালাম চারদিকে। গাছের সমারোহ, আলো ও ছায়া চলাফেরা করে বেড়াচ্ছে। শুনতে পেলাম লোকজন চিৎকার করে পরস্পরকে ডাকাডাকি করছে। ভয়ার্ত চিৎকারে বিস্ময় প্রকাশ করতে করতে ওরা ক্রমে এক জায়গায় জড়ো হলো। ভূতি পাওয়া মানুষের মতো অন্যান্যরাও কবরখানার গোলকধাতা থেকে বেরিয়ে এলো। টর্চের আলো ঝলসে উঠতে লাগলো ক্ষণে ক্ষণে। দূরের লোকজন সবাই যখন কাছে চলে এলো, তখন আমাকে ঘিরে থাকা লোকেরা অধীর আগ্রহে প্রশ্ন করল, কোনো হদিশ পেলে ওটার? তৎক্ষণাৎ একজন উত্তর দিল, না না, শিগগির চলো, জলদি করো, এই জায়গায় থাকা ঠিক নয়, বিশেষ করে আজকে রাত্রে তো একদমই নয়। একজন প্রশ্ন করল, ওটা যে কি ছিল? তাদের মধ্যে থেকে আরেকজন বলল, যাই থাক না কেন, এখন তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমার মনে হয় ওটা একটা কুকুরই ছিল। একজন তাকে বাধা দিয়ে বলতে গেল, কিন্তু আমি যে দেখলাম ওটা একটা নেকড়ে। কিন্তু তার কথা থামিয়ে দিয়ে সেই ভদ্রলোক আবার বললেন, তোমার যা বলার ব্যারাকে এসে বলো, এখন এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। তাদের মধ্যে থেকেই একজন বলে উঠল, হ্যাঁ আমিও জানি ওটা একটা নেকড়েই ছিল, কিন্তু পবিত্র গুলি ছাড়া ওটার কিছুই করা সম্ভব নয়। আমি তখন মনে মনে ভাবছি, এ রাতে যেমন বেরিয়েছি তেমনি আমার উচিত শিক্ষা হয়েছে। আমাকে পই পই করে সবাই বোঝানো সত্ত্বেও আমার বেরিয়ে আসাটা একেবারেই অন্যায় ছিল। ভাঙা মার্বেল পাথরের ওপরে রক্ত পড়েছিল। আরেকজন সেটাকে দেখে বললে, এটা তো আর বজ্রপাত থেকে আসেনি। আর এই ভদ্রলোক, এর আর কোনো ভয় নেই তো? গলাটা একবার দেখো তোর। সেই সৈনিক আমার মাথাটা কাত করে বলল, না, এর আর কোনো ভয় নেই। কিন্তু অতি সন্তর্পণে আমি একবার নিজের গলায় হাত রাখলাম, আর হাত দিতেই ব্যথায় আমি ছটফট করে উঠলাম। আমার অবস্থা দেখে একজন মুখ ঘুরিয়ে ফেলল। আমার গলায় একটা বিশাল গর্ত তৈরি হয়েছে। তখন জেনারেল আবার বলে উঠলেন, এবারে এই অভিশপ্ত জায়গা ছেড়ে আমরা চলে যাই, চলো, আমাদের কর্তব্য এখানে শেষ। তারপর অফিসারটি আমাকে বসিয়ে দিল আরেকটি ঘোড়ায়। তারপর সৈন্যদল আমাকে পৌঁছে দিয়ে গেল এসে আমার হোটেলে। আমি হোটেলে পৌঁছতেই হের ডেলব্রুক এত তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে এসে আমার সঙ্গে দেখা করতে এলেন যে তা দেখে স্পষ্ট বোঝাই যায় তিনি মনে মনে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। অফিসারটি আমাকে অভিবাদন করে যখন বিদায় নিতে চাইলে, তখন আমি তাকে এবং তার সাহসী সৈন্যদের আন্তরিক ধন্যবাদ জানালাম। সে খুব সহজ গলায় উত্তর দিল যে সে ভীষণ খুশি হয়েছে এবং অনুসন্ধানকারী দলকেই তুষ্ট করবার জন্য হের ডেলব্রুক আগেই সব ব্যবস্থা করে রেখেছেন। কাজেই সৈন্যদল বিদায় নেবার পর আমি হের ডেলব্রুকের কাছে জানতে চাইলাম, আচ্ছা, সৈন্যদলের লোকেরা আমাকে কি করে এত তাড়াতাড়ি খুঁজে পেল? তিনি হাসি মুখে আমাকে বললেন, সে তো মশাই আপনার সৌভাগ্য যে তারা আপনাকে তৎক্ষণাৎ খুঁজে পেয়েছে। এবারে আমি পাল্টা প্রশ্ন করলাম, আচ্ছা, আমি যে ওখানেই, তা ওদেরকে খবর কে দিল? তখন হের ডেলব্রুক বললেন, কুচুয়ান তার ভাঙাচোরা গাড়ি নিয়ে এখানে এসেছিল। ঘোড়াগুলো পালিয়ে গিয়েছিল গাড়ি ভেঙে, তার গাড়িও উল্টে যায়। কিন্তু শুধু এই কারণেই তো সেনাবাহিনীর অনুসন্ধানী দল পাঠানো যায় না। আমি হেসে বললাম, না, তা তো ঠিকই। তাহলে? তিনি হেসে উত্তর দিলেন, আসলে কুচুয়ান আসার আগেই আপনি যার অতিথি, সেই ভদ্রলোকের কাছ থেকে আমি এই তারটা পাই। এই বলে পকেট থেকে একটা তার এগিয়ে দিলেন আমার দিকে। তৎক্ষণাৎ সেটা খুলে আমি পড়লাম। তাতে লেখা আছে, বিস্ট্রিজ, আমার অতিথি সম্পর্কে সাবধান। তার নিরাপত্তা আমার কাছে অমূল্য। তার যদি সামান্য কিছু হয় বা তিনি হারিয়ে যান, তাহলে তাকে খুঁজে বের করে নিরাপত্তা অটুট রাখতে চেষ্টা ত্রুটি করবেন না। ভদ্রলোক ইংরেজ, ফলে ভ্রমণ বিলাসী। তুষার, নেকড়ে, অন্ধকার রাত প্রায় বিপজ্জনক হয়ে ওঠে। যদি তার বিপদের সামান্যতম আভাসও পান, একটা মুহূর্তও নষ্ট করবেন না। আপনার উৎসাহ ও প্রচেষ্টার যথাযথ উত্তর আমার ঐশ্বর্য দেবে। ইতি ড্রাকুলা। তারটা হাতে নিয়ে আমার মনে হলো আমার চারপাশটা যেন বন বন করে ঘুরছে। তারপর হোটেলের পরিচালক যদি আমাকে ধরে না ফেলতেন, তাহলে হয়তো আমি পড়েই যেতাম। সমস্ত ঘটনার মধ্যেই কেমন যেন একটা অদ্ভুত জিনিস রয়েছে। সেটা এতই অপার্থিব যে কল্পনা করাও দুঃসাধ্য। আমি যেন বিপরীত শক্তির হাতে এক খেলনা হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এই চিন্তার আভাসটুকুই আমাকে অসার আর পঙ্গু করে দিলে। যদিও নিঃসন্দেহে
আমি এক রহস্যময় নিরাপত্তার আশ্রয়ে ছিলাম। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না, আমার এরকম সংকটজনক মুহূর্তে ড্রাকুলার কাছ থেকে তার বা বার্তা আসে কি করে? সে জানতে পারলো কি করে যে আমি এই মুহূর্তে চরম বিপদাপন্ন? তুষার ঘুম ও নেকড়ের দাঁত থেকে সে আমাকে আজকে বাঁচিয়ে বিপদমুক্ত করেছে, কিন্তু কেন? এর পিছনেও কি কোনো ষড়যন্ত্র বা অভিসন্ধি আছে, নাকি এর পিছনে আছে শুধুই মনুশক্তির প্রতি কর্তব্য? ভয় এফএমএ। আপনারা এতক্ষণ শুনছিলেন ব্রাম স্টোকারের লেখা ভয়াল উপন্যাস ড্রাকুলার প্রথম ভাগ। ড্রাকুলা একটা সুদীর্ঘ বড় উপন্যাস। আপনারা যদি ড্রাকুলার সম্পূর্ণ উপন্যাসটা শুনতে চান তাহলে দয়া করে কমেন্টসে আমাদের জানান। আপনাদের কমেন্টসের ওপর নির্ভর করে আমরা সম্পূর্ণ ড্রাকুলা উপন্যাসটি একটি সুদীর্ঘ এপিসোডে আপনাদের শোনাব। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। আর গল্পটি আপনাদের কেমন লাগলো বা এ জাতীয় গল্প আপনারা আরও শুনতে চান কিনা তা আমাদের জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। আজ তাহলে এই পর্যন্তই। ভয় এফএমএ। নতুন কোনো রহস্যময় কাহিনীর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ। শুভরাত্রি।